দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অবশেষে পদত্যাগ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজ বিকেলেই তার পদত্যাগের ঘোষণা আসে, যা একদিকে জনগণের চাহিদা পূরণ এবং অন্যদিকে দেশের সামরিক অঙ্গনের স্থিতিশীলতা বজায় রাখার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি পদত্যাগ করেছেন বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি বিদায় নিচ্ছেন। অবশেষে সব গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান। পদত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পদত্যাগ করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবারের শেষ সপ্তাহ হল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। রাষ্ট্রপতির মধ্যে বাধ্য হয়ে পদত্যাগ করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার একটা ভয়াবহ চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ একটা চপেটা কাজ খেয়েছে। সালাউদ্দিন আহমেদ এখানে ধরা খেয়েছে, তার বিরুদ্ধে সমস্ত তদন্ত কাগজপত্র সব এরই, অতএব তার বাঁচার সুযোগ নেই, তাকে ফাঁসতে হবে। কোন দিকে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন নাকি জাতিসংঘের মহাসচিব হবেন? জাতিসংঘের মহাসচিব হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 জানুয়ারি থেকে নতুন মহাসচিব দায়িত্ব নিতে হবে। শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া ছাড়া আরো 2টা স্বামী আছিল শেখ হাসিনা। এই 2টা স্বামীর একটা স্বামীর ঘরে জন্ম, এবং এই সেই লোক যে তারেক রহমানকে হত্যার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদী ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু না, এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য উপদেষ্টা যেটা জানিয়েছেন, তার অর্থ যে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ তারেক রহমান গ্রহণ করেন নাই, সেখানে যাবেন না। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে চলমান প্রেক্ষাপট বিষয় নিয়ে যে সকল ঘটনাগুলো ঘটছে তারই উপর বিশ্লেষণ করে বা তারই আলোকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলে জানতে বা বুঝতে পারবেন এই সকল বিষয়গুলোর প্রেক্ষাপট নিয়ে। তাই বলছি প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেবল আজকের এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। রহমানের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খবরটি শুনে অনেকেই রীতিমতো চমকে উঠেছেন, আর চমকানোর মতোই বিষয় বটে। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ সময়গুলোতে ক্ষমতার একদম কেন্দ্রে থাকা এই সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য নাকি একেবারে সাজানো পরিকল্পনা প্রস্তুত হয়ে আছে বলে দাবি করছে বিভিন্ন সূত্র। শোনা যাচ্ছে তাকে হয়তো খুব শিগগিরই কোনো বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কিংবা জাতিসংঘের সম্মানজনক কোনো মিশনে পাঠিয়ে এক ধরনের সসম্মানে বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু হঠাৎ কেন সেনাপ্রধানকে সরানোর এই তোড়জোড়? সামনের সময়ে তারেক রহমান আসলে আর কি করতে চলেছেন, তার প্রকৃত রাজনৈতিক পরিকল্পনায় তাই বাকি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা প্রতিটি দিক খতিয়ে দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। দর্শক, 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে রহস্যময় চরিত্রগুলোর একজন ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনা তাকে বঙ্গভবনে বসিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়েই তিনি নিজের অবস্থান ধরে রেখেছিলেন। ধারণা করা হয় তার পেছনে অদৃশ্য এক শক্ত ঢাল হিসেবে কাজ করছিল সশস্ত্র বাহিনীর নীরব সমর্থন। কিন্তু জনগণের ব্যাপক সমর্থন নিয়ে তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকে তিনি বুঝে গিয়েছিলেন যে কাঁটা ভরা এই সিংহাসনে বসে নিশ্চিন্তে দেশ পরিচালনা করা মোটেও সহজ নয়। যখন শেখ হাসিনা দিল্লি থেকে একের পর এক উস্কানিমূলক বার্তা পাঠাচ্ছিলেন এবং দেশে ফেরার হুমকি দিচ্ছিলেন, তখন রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদে সাবেক শাসন আমলের একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে রেখে দেওয়া মানে নিজের জন্যই বিপদ ডেকে আনা। ফলে তারেক রহমান খুব একটা সময় নেননি। শারীরিক ও মানসিক অসুস্থতার আইনি যুক্তি দেখিয়ে সসম্মানে চুপ্পুকে সরিয়ে দেওয়া হয়। বিশ্লেষকদের ভাষায় এটি নিছক একটি পদত্যাগ নয়, বরং তারেক রহমানের অসাধারণ রাজনৈতিক দূরদর্শিতারই একটি বড় দৃষ্টান্ত। তবে চুপ্পু অধ্যায় শেষ হতেই সামনে চলে এসেছে আরেকটি বড় প্রশ্নবিদ্ধ নাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মী এবং সাধারণ দেশবাসীর একটা বড় অংশের মনে 2007 সালের সেই 1/11 এর স্মৃতি আজও একটা দগদগে ক্ষত হয়ে রয়েছে। সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের পূর্ণ আস্থা রেখে তার মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেই সময় খালেদা জিয়ার হাতে পদোন্নতি পাওয়া সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ এমন এক ঘটনা ঘটিয়েছিলেন যা কেউই আশা করেননি। জরুরি অবস্থা জারি করে বঙ্গভবন কার্যত দখলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বিএনপি চেয়ারপারসনকে গ্রেফতার করা হয় এবং জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবন থেকে নির্মমভাবে উচ্ছেদ করা হয় বলে অভিযোগ রয়েছে। আর সবচেয়ে বড় আঘাতটা এসেছিল সে সময়ের তরুণ নেতা তারেক রহমানের উপর। রিমান্ডের নামে তার উপর যে নির্যাতন চালানো হয়েছিল, তার কারণে দীর্ঘ 17 বছর তাকে প্রবাসে কাটাতে হয়েছিল। এই তিক্ত অতীত তারেক রহমান কখনোই ভুলতে পারেননি বলেই ধারণা করেছেন ঘনিষ্ঠ মহল। তিনি ভালোভাবেই জানেন সেনাবাহিনীর ভেতরের একটা অংশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যে কোনো মুহূর্তে একটি নির্বাচিত সরকারকে টলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে।
থাকতে পারে। তাই 2007 সালে মঈনুদ্দিন আহমেদ যা করেছিলেন 2026 সালে এসে ওয়াকারুজ্জামান যেন তার পুনরাবৃত্তি ঘটাতে না পারেন, সে লক্ষ্যে তারেক রহমান এবার আগেভাগেই সব পথ বন্ধ করে দিতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে, জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে তারেক রহমানের মনে এত সন্দেহ কেন তৈরি হলো? চলুন রাজনৈতিক সমীকরণগুলো একে একে মিলিয়ে দেখি। প্রথমত, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার নিকটাত্মীয়, আর 5ই আগস্টে শেখ হাসিনাকে সামরিক বিমানে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার পেছনে তার ভূমিকা মুখ্য ছিল বলে অভিযোগ রয়েছে, জানিয়ে শুরু থেকে সাধারণ মানুষের মনে সন্দেহ ও ক্ষোভ জমে আছে। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে যেভাবে অস্ত্রবাজি, অরাজকতা এবং আইন শৃঙ্খলার অবনতি দেখা গিয়েছিল, সেনাপ্রধান হিসেবে তিনি তা কঠোর হাতে দমন করতে পারেননি। মানুষ আশা করেছিল সেনাবাহিনীর উপস্থিতিতে শান্তি ফিরবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকটাই বিপরীত চিত্র। তৃতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন সাবেক উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কও প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন যে সেনাবাহিনীর একাংশের ছত্রছায়ায় নতুন মোড়কে আওয়ামী লীগের পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলছে। এত বড় ঝুঁকি মাথায় নিয়ে কোন নির্বাচিত প্রধানমন্ত্রী কি একজন সন্দেহভাজন সেনাপ্রধানকে পদে বহাল রেখে নিশ্চিন্তে থাকতে পারেন? এই প্রশ্নই তুলছেন বিশ্লেষকরা। তারেক রহমান রাজনীতির মাঠে যেমন একজন দক্ষ খেলোয়াড় হিসেবে পরিচিত, তেমনি প্রশাসনিক কৌশলেও তিনি ক্রমশ পরিণত হয়ে উঠেছেন বলে মত অনেকের। ধারণা করা হচ্ছে তিনি জানেন যে হঠাৎ একটি আদেশে সেনাপ্রধানকে সরিয়ে দিলে বাহিনীর ভেতরে নেতিবাচক প্রক্রিয়া তৈরি হতে পারে, তাই তিনি এগোচ্ছেন অনেকটাই ধীরে ও পরিকল্পিতভাবে। সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার একটা ভয়াবহ চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। দর্শক, সালাউদ্দিন আহমেদ একটা চপেটাঘাত খেয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু, যেহেতু সালাউদ্দিন আহমেদ এসালামের লোক স্বরাষ্ট্রমন্ত্রী এবং শাহাবুদ্দিন চুপ্পু এসালাম লোক, তো এসালামের কানেকশন গোড়া, এটা কিন্তু এই ক্ষেত্রে তাদের মৌলিকত্ব ঐক্য ঠিক আছে। আওয়ামী লীগ বিএনপি করে তাতে ঠিক সমস্যা নেই, কিন্তু এসালাম হলে আমরা সবাই এক। যেমন আমাদের আঞ্চলিকতা কাজ করে পৃথিবীর যেখানে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আঞ্চলিকতা দেখে আসি যে আমরা বরিশালিয়া, অর্থাৎ বরিশাল তুমি বাবা বিএনপি করো, জামাত করো, মানে ছাত্রদল করো, শিবির করো, কোনো ব্যাপার না, তুমি বরিশাল, এটাই হচ্ছে বড় পরিচয়। ছাত্রলীগের সময় এটা চলতো, একদম সরাসরি ধরা খেলে তখন ভিন্ন কথা, কিন্তু পর্দার অন্তরালে এগুলো ক্ষমা করা হতো। ছাত্রদল শিবির এদেরকে ছাত্রলীগ পুনর্বাসন করতো জাস্ট আঞ্চলিকতার কারণে, জেনে শুনে পদ দিত। এবং বিদেশেও আপনি যদি ইউকেতে যান, সেখানেও দেখবেন যে বরিশাল কোরআন আছে, ইতালিতে যান বরিশাল কোরআন আছে, বিভিন্ন অঞ্চলে আছে। মাদারীপুরের লোকজনের মধ্যে এই গ্রুপিংটা আছে, সবচেয়ে বেশি বরিশাল, চাঁদপুর, এদের মধ্যে, নোয়াখালীদের মধ্যে আছে। তো দর্শক, এরকম বিএনপির সরকারের মধ্যে আছে এসালাম কোরআন, যে আওয়ামী লীগ বিএনপি যা করো ব্যাপার না, কিন্তু এসালাম তো, তাহলে আমি তুমি এক। তো এক এসালাম আর এক এসালামকে, মানে ইসলামের আন্ডা বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করেছিল। সালাউদ্দিন আহমেদ এই শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচানোর জন্য সরাসরি কথা বলে, স্পষ্ট কথা বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই, এবং বিরোধী দল যে দাবি করছে এই দাবি আমলে নেওয়ার কোনো সুযোগ নেই, আমলে নেওয়ার কোনো কারণ নেই। অথচ আইনমন্ত্রী নিজেই বলেছেন যে আমলে নেওয়া হবে, তদন্ত করা হবে। চপেটাঘাত তো আইনমন্ত্রীর মাধ্যমে একটা খেয়েছেন। এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেটা বলা হয়েছে, ডাক্তার জাহেদ যেটা বলেছেন, পদত্যাগী রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই। সালাউদ্দিন আহমেদ এখানে ধরা খেয়েছেন, সালাউদ্দিনের দায়মুক্তি চলছে না, তাহলে কি শাহাবুদ্দিন চুপ্পু ফেসে যাচ্ছেন? দেশ থেকে নিষেধাজ্ঞা সত্যিকার অর্থে আসবে, বিচারের মুখোমুখি হতে হবে। দেখেন, এখানে এটা বিএনপির জন্য একটা ডেঞ্জার পয়েন্ট। বিএনপি যদি শাহাবুদ্দিন চুপ্পুকে দেশ ত্যাগ করতে দেয়, এটা বিএনপির জন্য ডিজাস্টার। কারণ শাহাবুদ্দিন চুপ্পুর হাতে যেসব বিএনপির মাল মশলা, চুপ্পু বিদেশে যে যদি সেগুলো বলে দেয়, বিএনপির মান সম্মান থাকবে না। আর দেশে থাকলে গ্রেপ্তার না করলেও বলার সাহস পাবে না, কারণ গ্রেপ্তার আতঙ্কে থাকবে। আর গ্রেপ্তার হওয়ার চেয়ে গ্রেপ্তার আতঙ্কে থাকাটা বেশি ভয়াবহ। তো দর্শক, পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আগের অপরাধে বিচারে বাধা নেই, এটা ডাক্তার জাহিদুর রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। কিন্তু প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যা বলেন ওটা প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নিয়মিত সংবাদ সম্মেলনে আসতে পারেন না, বাসা উচিত না, তো এই কাজটা জাহিদুর রহমান বলেন। বুঝতে পারছেন সরকারের মোটিভ কি? রাজনীতিতে যদি শেষ কথা বলতে কিছু নাই, নতুন কোনো সমঝোতায় বা বিদেশি চাপে, ভারতের অনুরোধে বা কারো অনুরোধে সেই ব্যক্তি দিলেও দিতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনা, ফেসে দেওয়ার সম্ভাবনাই বেশি। যেভাবে চারদিকে জামাতের লোকজন একের পর এক মামলা দিয়ে তাকে ফাঁসাচ্ছে, তার বিরুদ্ধে সমস্ত তদন্ত কাগজপত্র সব রেডি। এই পরিস্থিতিতে সেম অভিযোগে অনেকের বিরুদ্ধে অলরেডি দেশ থেকে নিষেধাজ্ঞা এসেছে, অনেকে মামলার আসামি, কেউ জেলে, সেম অভিযোগে, সেম মানের আসামি, 12 নম্বর আসামি, কোথাও অন্য, এরকম নানান পর্যায়ের আসামি শাহাবুদ্দিন চুপ্পু। অতএব তার বাঁচার সুযোগ নেই, তাকে ফাঁসতে হবে। সেই বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট। একই সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরেকটা বক্তব্য খুব ইম্পর্টেন্ট, এটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদী ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিক্স সম্মেলনে সেপ্টেম্বরে, এবং এই আমন্ত্রণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে জানিয়েছেন। এই আমন্ত্রণ অগ্রাহ্য করা একটা বার্তা হবে, আর আমন্ত্রণে গেলে তো আর এক অঘটন। তো আমন্ত্রণটা এখন পর্যন্ত আমরা সামাবাদীদের কণ্ঠে আমন্ত্রণ গ্রহণ করার একটু ইঙ্গিত পেয়েছিলাম, কিন্তু না, এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্য উপদেষ্টা যেটা জানিয়েছেন, তার অর্থ যে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ তারেক রহমান গ্রহণ করেন নাই।
সেখানে যাবেন না। যেমন তিনি বলছেন ভারত ব্রিক্স সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত হয়নি, এর মানে না যাওয়ার ইঙ্গিত এটা, ব্রিক্স সম্মেলনে যাবেন না। আর যদি না যান দাওয়াতে, এর মানে ভারতকে অ্যাভয়েড করছে বাংলাদেশ, নরেন্দ্র মোদীকে দাম দিচ্ছে না। মোদী কি বললো বা বললো না, বলার এদের সুযোগ দিচ্ছে না। ভারত সফরে গেলে সাইডলাইনে বৈঠক হতো ডেফিনেটলি মোদীর সাথে, তারেক রহমানের, তখন মোদী তার অবস্থান বলতো বা অ্যাপ্রোচ করার চেষ্টা করতো। মোদীকে এই কথা বলার এই সুযোগ দিচ্ছে না তারেক রহমান, এবং এই সিদ্ধান্তের উপর আমরা বিশ্বাস করি তারেক রহমান ইস্তেকামাত থাকবেন, তিনি ভারত সফরে যাবেন না। আর চুপপুর সেফ এক্সিট বা এগুলোও কিন্তু ভারতের সাথে সম্পর্কের বিষয়। ভারত যদি ম্যানেজ করতে পারে বিএনপি সরকারকে, তাহলে সেফ এক্সিট পাবে। আর বাংলাদেশের ভিতরে ওই এসালামের দৌড়, এটা সালাউদ্দিনদের তৎপরতা কাজ। বিএনপি একদম বোকা না যে সালাউদ্দিন আহমেদ যা বলবে, সালাউদ্দিনের বিরুদ্ধে বিএনপিতে নানান গ্রুপ রয়েছে, হয়তো সালাউদ্দিনের পাওয়ারটা বেশি, কিন্তু অন্য সবাই আঙ্গুল চুষবে এটা মনে করার কোনো কারণ নেই। সালাউদ্দিন বিরোধী একটা শক্তিশালী গ্রুপ বিএনপিতে আছে, তাতে তারা কিন্তু চুপ করে ধরতে চায়। বিশেষ করে বিএনপিতে নানান গ্রুপ আছে, লন্ডন গ্রুপ, সালাউদ্দিন গ্রুপ, রিজভী গ্রুপ, ফখরুল গ্রুপ, বকুল গ্রুপ। তবে ওই যারা সালাউদ্দিন গ্রুপ, লন্ডন গ্রুপ, ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপ, এর মধ্যে যারা জেল খাটা এবং ত্যাগী গ্রুপ, যারা দেশে ছিল, জেল খেটেছে, পালিয়েছিল, ত্যাগ তিতিক্ষা আছে। লন্ডন গ্রুপের তো কোনো ত্যাগ নাই, তারা তো লন্ডনে আরাম বিলাসী জীবনযাপন করেছে, তারা মেধাবী, এটা হচ্ছে তাদের যোগ্যতা, মেধার জোরে তারা এখন বড় বড় পদ পদবি পেয়েছে। আর যারা দেশে থেকে ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে, যারা দেশে থেকে জেল খেটেছে, এই গ্রুপটা অ্যাটলিস্ট চুপপুর সেফ এক্সিট কিছুতেই মানতে পারবেন না, মানবেন না। শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া ছাড়া আরো দুইটা স্বামী আছিল শেখ হাসিনা। এই দুইটা স্বামীর একটা স্বামীর ঘরে জন্ম শান্তা ফারজানা, আর আরেকটা জারদ সন্তান এই মেহেদি শেখ হাসিনার জারদ সন্তান, পালিত কুত্তা। এই যে তার কথাগুলা শুনলেই বুঝতে পারবেন সে যে কত বড় বাংলাদেশ বিরোধী, এবং এই সেই লোক যে তারেক রহমানকে হত্যার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সে এই যে ছাত্র আন্দোলন সমস্ত কিছুর মূলে, আগে তার কথাগুলা শুনেন, তারপরে আমি বলতাছি আমার কথা আমি পরে বলবো। আগে এই মেহেদির কথাগুলা শুনেন। শান্তা ফারজানার স্বামী না, শান্তা ফারজানার স্বামী না, সে ছিল, আচ্ছা পরে বলতাছি, আগে দেখেন। সরকার অবৈধ, ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। বৈধতা দেওয়ার আগে আমাদের নাকের উপরে, মাথার উপরে, চোখের উপরে ছড়ি ঘুরালে বাংলাদেশের। সে কি বলছে? তারেক রহমানের সরকার অবৈধ, ডাক্তার ইউনূস সরকারের অবৈধ। তাহলে এখন কথা হলো, যদি অবৈধ হয় তাইলে তুই কেমনে বৈধ? তুই তো পতিতালয়ের জন্ম নিছ। এই মেহেদির পতিতালয়ে জন্ম, দৌলতিয়া পতিতালয়ে মেহেদির জন্ম। আর শান্তা ফারজানা এর বউ, যেটা নতুন ধারা নামের সংগঠনের নামে, নতুন ধারার ভিতরে আওয়ামী লীগের দ্বারা, শেখ হাসিনার দ্বারা, পুতুল, জয়, ক্রিস্টিনা, পিউলিকের দ্বারা, এই পার্শ্ববর্তী দালাল রাষ্ট্রের দ্বারা ঢুকিয়ে দিয়ে এই ফারজানার জন্ম হয়েছে। মানুষের জন্ম হয় জন্মস্থান দিয়ে, কিন্তু ওদের জন্ম হয়েছে অন্য স্থান দিয়ে। এই মেহেদি এক সময় টুকাই ছিল কাউরান বাজার থেকে বিভিন্ন ধরনের নজিস, খারাপ জিনিসগুলা, ময়লা আবর্জনা দোলা করে একসাথে করে একত্র করে বাঙালির দোকানে বিক্রি করে সে তার দিন যাপন করতো সেই শান্তা ফারজানাকে নিয়ে। এই শান্তা ফারজানা এবং মেহেদি বর্তমানে 27 কোটি টাকা আওয়ামী লীগ তাদেরকে দিয়েছে। সেই 27 কোটি টাকার বিনিময়ে একটার পরে একটা। আমি বর্তমান সরকারকে বলতে চাই, এই যদি সাধারণ এই মেহেদিকে যদি ভয় পান, এই শান্তা ফারজানাকে যদি ভয় পান, এই বাংলাদেশের সিংহাসনকে আপনি কেমনে জীবিত রাখবেন? আপনি ক্ষমতায় কেমনে থাকবেন? আপনি জাতীয়তাবাদের প্রবক্তা হিসাবে বাংলার মানুষ আপনাকে কিভাবে নেবে যদি এই কুলাঙ্গারকে গ্রেফতার করতে না পারেন? আপনার আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়, আইনমন্ত্রী ব্যর্থ হয়, সাধারণ একটা টুকাইর বাচ্চা, একটা পতিতালয়ে যার জন্ম, সেই মেহেদি, সেই শান্তা ফারজানাকে যদি গ্রেফতার করতে না পারেন, তাই এই সরকারের কোনো প্রয়োজন নাই। যে সরাসরি বলতাছে তারেক রহমান নাকি অবৈধ, খালেদা জিয়া অবৈধ, শহীদ জিয়াউর রহমান অবৈধ, ডাক্তার ইউনূসের সরকার অবৈধ, তারেক রহমানের সরকার অবৈধ, আর সে শুধু বৈধ। তার মানে কি? ঠাকুর করে কে, আমি কলা খাই না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।